আওয়ামী লীগ থেকে বাড়াটিয়ে আনার চেষ্টা করছে, সে বাড়াটিয়াকে মিরসরাইবাসী গ্রহণ করবে না। বাড়াটিয়াদেরকে দেখেছে মিরসরাইবাসী, তারা দিন শেষে বিএনপি যখন বিপদে পড়ে বিএনপিকে ফেলে রেখে, জিন্নাকে দেখেছি বিএনপি যখন বিপদে পড়েছে এলডিপি গঠন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা দেখেছি প্রফেসর কামালকে নমিনেশন দেওয়ার পরে বিএনপি যখন বিপদে পড়েছে বিএনপিকে ফেলে রেখে তার পরিবারকে আওয়ামী লীগে ভর্তি করে দিয়েছে, আওয়ামী লীগের সদস্য করে দিয়েছে। সেই পতিত বিএনপির সেই সকল পতিত নেতাদেরকে মিরসরাইবাসী আর গ্রহণ করবে না। আওয়ামী লীগের মুখোশ পরা আওয়ামী লীগের কোন নেতাকে মিরসরাইয়ের মাটিতে স্থান দেবে না মিরসরাইবাসী। সুতরাং তোমরা যদি আসো, এই মিরসরাইয়ের বিশৃঙ্খলা যদি হয়, সেই বিশৃঙ্খলার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। আজকের এই অনুষ্ঠানে কেন তারা আমাদের বিরোধিতা করে, তাদের বিষয় বলতে গেলে অনেক লম্বা কাহিনী। আপনারা জানেন 2001 সালে নুরুল আমিনরা কি অপকর্ম করেছিল মিরসরাইতে, অজিত বাবুরা কি অপকর্ম করেছিল মিরসরাইতে আপনারা জানেন। আমরা সেই দিকে যাচ্ছি না। নুরুল আমিনকে বহিষ্কার করেছিল দল থেকে, কেন আপনারা জানেন? বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কে বহিষ্কার করেছিল? অবায়দুল হক খন্দকার, এই ষড়যন্ত্রকারী বিএনপির বিরোধিতাকারী। আব্দুল আউয়ালকে বহিষ্কার করেছিল, কেন বহিষ্কার করেছিল জানেন? বিএনপির বিরুদ্ধে ভোট করার কারণে। টেবিল মার্কা ভোট দিয়েছে, নৌকা মার্কা ভোট দিয়েছে আব্দুল আউয়ালকে, শাহিদুল ইসলাম চৌধুরীকে সেই জন্য বহিষ্কার করেছিল। জেল খানকে দল থেকে বহিষ্কার করেছিল, কেন করেছিল? সংস্কারবাদের কারণে। দল যখন বিপদে পড়েছে দলকে ফেলে রেখে সংস্কারে যোগ দিয়েছিলেন। এই প্রফেসর কামাল 2008 সালে যখন তাকে নমিনেশন দিয়েছে, তার জন্য আপনারা সকলে জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন তাকে নির্বাচিত করার জন্য। আমরা কি সেদিন নির্বাচিত হয়েছিলাম না পরাজিত হয়েছি সেই কথা এখনো আমরা জানি না। প্রফেসর কামাল সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন, সেই দিন আসলে কি আমরা হেরেছিলাম? আপনার ভাই মহিউদ্দিন সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন, বিএনপি কি সেদিন হেরেছিল? প্রফেসর কামাল সাহেবের একমাত্র রাজনৈতিক উপদেষ্টা নুরুল আমিন সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন, সেই দিন কি বিএনপি হেরেছিল না আপনারা মোশাররফের সাথে আঘাত করে বিএনপিকে হারিয়ে দিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর আমরা এখনো খুঁজে পাই নাই। আপনি যখন মিরসরাইতে আসবেন সেই প্রশ্নের উত্তর দিয়ে আসবেন। আমরা যতটুকু জানি 8 সালের সেই নির্বাচনে সারাদিন আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট করে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে গিয়ে বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন। কিন্তু মিরসরাইতে যখন ভোট গণনা শুরু হয়েছে, মিরসরাইতে যখন ভোট গণনা শুরু হয়েছে, তখন আপনারা কেন মিরসরাই কন্ট্রোল রুমে ছিলেন না? আপনি প্রফেসর কামাল সাহেব প্রার্থী হিসাবে ভোট গণনা কেন্দ্রে আপনার থাকার দায়িত্ব ছিল। আমাদের পবিত্র আমানত আপনাকে দিয়েছিলাম, আপনি বুঝে নেওয়ার দায়িত্ব ছিল। আপনার ভাই মহিউদ্দিনের দায়িত্ব ছিল আমাদের সেই আমানত বুঝে নেওয়ার। নুরুল আমিন, আপনার দায়িত্ব ছিল সে আমানত বুঝে নেওয়ার। কি সে আমানত বুঝে নিয়েছিল? তারা নেয় নাই। মোশাররফ বলেছিল, আমরা শুনেছি, পরবর্তীতে
ভাই মহিউদ্দিন তার ভাই জালাল এবং কামালকে বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতেছে, তোমরা এমপি হয়ে কি লাভ হবে? ফিরোজ রায়টা আমাকে ছেড়ে দাও। ফিরোজ রায় বিএনপির নেতা কর্মীরা তোমাদেরকে ভোট দিয়েছে, তোমরা বিজয় হবে আমি জানি, কিন্তু আমার আবদার তোমাদের কাছে, তোমরা আমাকে এই উপজেলাটা এই আসনটা ছেড়ে দাও। তুমি এমপি হয়ে জনগণের কোনো কাজ করতে পারবা না, তুমি এমপি হয়ে সংসদে যেতে পারবা না। আমাকে যদি ছেড়ে দাও, তোমাদের সাথে আমাদের পারিবারিক বন্ধন আছে, আমি মন্ত্রী হব তোমরা যদি ছেড়ে দাও। তোমাদের ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এই কথার বিনিময় মোশাররফের সাথে সেই দিন আপোষ করে আমাদের নিরীহ বিএনপির নেতা কর্মীদেরকে অন্ধকারে ফেলে রেখে প্রফেসর কামাল তার বাইরেকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই দিন তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হেরে দিয়েছেন। আবার আপনি উকিঝুঁকি মারছেন ফিরোজ রায়দের নির্বাচন যখন এসেছে। আপনি কেন সেই দিন মোশাররফকে এই আসন ছেড়ে দিয়েছিলেন? কেন আপনি নির্বাচনী কন্ট্রোল রুমে ছিলেন না? সেই জবাব দিয়ে আসবেন আপনি। আমরা এরপরে কি দেখেছি? উপজেলা নির্বাচন আপনারা সকলে সাক্ষী। 14 সালে যখন আমাকে আপনারা সারাদিন কষ্ট করে ভোট দিয়েছেন, রাত্রে সেই ভোট সেই ফলাফল চুরি করার জন্য কন্ট্রোল রুমে ষড়যন্ত্র শুরু হয়েছিল। আপনারা সকলে উপস্থিত থেকে আমি কন্ট্রোল রুমে গুলির মুখে দাঁড়িয়ে সেদিন আপনাদেরকে নিয়ে তাদের সেই ভোট শুনি। আমরা তাদেরকে ফলাফল চুরি করতে দিই নাই। সেই দিন যদি আমি যদি আপোষ করে আপনাদেরকে অন্ধকারে রেখে চট্টগ্রাম শহরে চলে যেতাম, তাহলে কি উপজেলা নির্বাচনের রেজাল্ট আপনাদের পক্ষে আসতো? আসতো না। বাহিনী পুলিশ বাহিনী গুলি করার পরও আমাদের নেতা কর্মীরা সরে নাই, আমরা সরি নাই। সেই কন্ট্রোল রুমে আমরা আমাদের রেজাল্ট বুঝে নিয়ে বাড়িতে ফিরে গিয়েছি। প্রফেসর কামাল সাহেব আপনি যদি থাকতেন সেদিন রেজাল্ট সাথে আমরা পেতাম। আপনি আপনার ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছেন। এরপরের দিন কি হলো? আমাদের নিরীহ ভাইরা যারা আগের দিন নির্বাচন করেছে তোমার জন্য সেদিন যারা নির্বাচন করেছে, নিজের জীবন বিপন্ন করে, পরের দিন সকলে বাড়ি ছাড়া হয়েছে। অনেকের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, অনেককে আহত করেছে। তুমি একটা লোককে দেখার জন্য আসো নাই ফিরোজ রায়কে। আমাদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলে গিয়েছে। তুমি আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, তুমি ভোট করেছো, তোমার বিরুদ্ধে একটি মামলা ফিরোজ রায়কে হয় না। তোমার পরিবারের বিরুদ্ধে একটি মামলা ফিরোজ রায়কে হয় নাই। তোমাকে একদিনের জন্য পুলিশ তালাশ করে নাই। তুমি কিসের বিএনপি? তোমরা কিসের বিএনপি? আমি তো আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও আমার উপজেলা নির্বাচনের পরের দিন যেই সকল ভাইরা আহত হয়েছে, আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে সমবেদনা দিয়েছি, সান্ত্বনা দিয়েছি। কিছু দিতে না পারলেও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আর আমার এই নিরীহ ভাইরা বাড়ি ছাড়া হয়ে যখন চট্টগ্রাম শহরের আনাচে কানাচে পালিয়ে বেড়াচ্ছে, তোমার অফিসে তোমার দারোয়ান আমাদের নেতা কর্মীদেরকে উঠতে দেয় নাই। তোমরা জবাব দিবা কেন? তোমরা বিএনপিতে এসে আমাদের ক্ষতি করেছিল, আবার কেন আসার চেষ্টা করছো? সেই জবাব তোমাদেরকে দিতে হবে। আজকে যদি 5 তারিখ না হতো, তুমি কি বিএনপি করার জন্য আসতা ফিরোজ রায়তে? আমরা বিএনপি করা লাগতো, আমাদেরকে জেল খাটতে হতো, আমাদেরকে জীবন দিতে হতো। তুমি তোমার পরিবার বিএনপি করার জন্য আসতো না, কারণ
তুমি আওয়ামী লীগকে এই আসন উপহার দিয়ে তাদের সাথে সেদিন আঘাত করে ফেলেছিলাম। তোমার ভাইকে আওয়ামী লীগে ভর্তি করে দিয়েছিলাম। এইটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাড়াটিকে নির্বাচনে এনে এই উপহার পেয়েছে। জেলে খান তার পরিবার জেলে খান মৃত্যুবরণ করেছে সংস্কারবাদী হিসাবে। আমাদের দলের কোন নেতা তার জানাজা পর্যন্ত যায় নাই। আর এখন দেখি তার পরিবারের পিছিয়ে 5 তারিখের পরে সেই ষড়যন্ত্রকারীরা সুবিধাবাদীরা সেই সংস্কারবাদী জেলে খানের ছেলের পিছনে দৌড়াদৌড়ি করে। আরে মিয়া জেলে খান নিরস্বয়তা জায়গা পায় নাই, জেলে খানের ছেলে ভাবে সংস্কারবাদীর জায়গা নিরস্বয়ত হবে। তোমরা যারা ঘুরছো তোমাদেরকে আমরা সংস্কারবাদী হিসাবে চিহ্নিত করব। এই কিছুদিন পূর্বে আব্দুল আউয়াল চৌধুরী, অনেকে বলে ভালো মানুষ, দুর্নীতির দায়ে রেড কিচেন থেকে তার চাকরি চলে গিয়েছে। এরাই দুর্নীতিবাজ। নূর আমিন এমন কোন অপকর্ম করে নাই ক্ষমতা থাকতে। এরাই বিএনপিকে ধ্বংস করে দিয়েছিল, এরাই ষড়যন্ত্র করেছিল বিএনপির বিরুদ্ধে। আজকে আমরা যখন বিএনপিকে আগলিয়ে রেখেছি, মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কর্মীরা যখন এগিয়ে আসছে, তারা যখন চুরি চামারি করতে পারতেছে না, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই নিউ মার্কেটের চোরদের মতন, পকেট মারদের মতন তারা হয়েছে। নিউ মার্কেটে একজনে চুরি করে পকেট মারে, আর 5 জন সাইড দিকে ঘুরি থাকে। যদি ধরা পড়ে ওই যার পকেটে টাকা তাকে চোর বানায় ফেলে, তারা 5 জন সাধু হয়ে যায়। এই নিরস্বয়তা তোমরা কাজ করছো। তোমরা পকেট মারার জন্য এসেছিলা, যখন ধরা পড়ে গিয়েছ পকেট মারতে পারতেছ না, বাকিদেরকে তোমরা চোর বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা মোট জাস্টিস। সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা হচ্ছে, এই যেভাবে বিএনপির বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, সেই লেখালেখির অংশ, সেই বরাবরের অংশ। আওয়ামী লীগ যে ভাষায় আমাদেরকে সন্ত্রাসী বলে মামলা দিয়েছিল, সেই ভাষায় তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো। যে ভাষায় আওয়ামী লীগ আমাদেরকে 15 বছর চাঁদাবাজ বলেছিল, এখনো আমাদেরকে সন্ত্রাসী চাঁদাবাজ বলে, সেই ভাষায় তোমরা কথা বলো। তোমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাদেরকে সব ক্ষমা করে দিয়েছি, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলাম। আজকে আবার তোমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন সকল ভুল বুঝাবুঝি পরিহার করে আমরা একে অপরের সাথে কোলাকুলি করে আগামীর নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয় করার স্বার্থে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক মঞ্চে দাঁড়াবো। তোমাদের নেতৃত্বে প্রয়োজনে আমি বিএনপি করব। আসো এক কাতারে, গ্রুপিং করিও না। হাজার হাজার মানুষকে বাদ দিয়ে তোমরা কাদেরকে নিয়ে গ্রুপিং করতে চাও? গ্রুপিং না করার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আপনারা কষ্ট করে এসেছেন, বিগত সময় যেমনিভাবে সকল পরিস্থিতি আপনাদেরকে আমার পাশে পেয়েছি, আগামী দিনে আপনাদেরকে আমার পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।